রাত তখন প্রায় 11:30। স্টেশনটা অদ্ভুত নীরব। আমি একা দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে। চারপাশে ঝাপসা হলুদ আলো, বাতাসে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ, পুরনো লোহা আর ভেজা মাটির মিশ্রণ। আমার বাড়ি দূরে, শেষ ট্রেনটা ধরতেই হবে। লোকজন বলেছিল এই লাইনের শেষ ট্রেনটা ঠিকঠাক না। কেউ কেউ হাসতে হাসতে বলেছিল রাত 12টার ট্রেনে চড়লে সাবধানে যাইও। আমি এসব গায়ে মাখিনি। ভূতে আমি বিশ্বাস করি না। হঠাৎ দূরে হুইসেলের শব্দ, লম্বা, কর্কশ, যেন কেউ কাঁদছে। ট্রেনটা ঢুকল ধীরে ধীরে। অদ্ভুত ব্যাপার, কোনো ঘোষণা নেই, কোনো শব্দ নেই, শুধু চাকার ঘর্ষণের শব্দ। আমি উঠে পড়লাম। কোচ প্রায় ফাঁকা, মাত্র 3 জন যাত্রী। একজন বৃদ্ধ লোক জানালার পাশে বসে আছেন, তার চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা। একজন মহিলা মাথা নিচু করে বসে, আর শেষ মাথায় একটা ছোট ছেলে চুপচাপ আমার দিকে তাকিয়ে। আমি মাঝখানে একটা সিটে বসলাম। ট্রেন ছাড়ল, কিন্তু অদ্ভুত ব্যাপার, স্টেশন পেরোনোর পরও বাইরে কোনো আলো নেই। না বাড়ি, না দোকান, না রাস্তার বাতি, শুধু অন্ধকার। আমি ফোন বের করলাম, নেটওয়ার্ক নেই। সময় দেখলাম 12:02। হঠাৎ পাশের মহিলা ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আমি জমে গেলাম। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বেরোল না। বৃদ্ধ লোকটা হঠাৎ বললেন, এই ট্রেন থেকে নামা যায় না। তার গলাটা যেন একসাথে অনেকগুলো মানুষের। আমি উঠে দাঁড়ালাম, দরজার দিকে দৌড়ালাম। দরজা বন্ধ। ছোট ছেলেটা এবার দাঁড়িয়ে গেল। সে ফিসফিস করে বলল, আপু, আপনি তো আজ নতুন। তার মুখটা ধীরে ধীরে বিকৃত হতে লাগল। ট্রেনের ভেতরের লাইট একবার জ্বলে উঠল, একবার নিভে গেল। হঠাৎ পুরো ট্রেন অন্ধকার। আমি শুধু অনুভব করলাম আমার কাঁধে ঠান্ডা একটা হাত, কানে ফিসফিস শব্দ, তোমার স্টেশন এখনো আসেনি। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম। ট্রেন হঠাৎ থেমে গেল। দরজা খুলে গেল ধীরে ধীরে। বাইরে ঘন কুয়াশা। স্টেশনের নাম বোর্ডে লেখা, ফিলে যাও। আমি কাঁপতে কাঁপতে নামলাম। পিছনে তাকালাম, ট্রেন নেই, লাইন নেই, স্টেশনও নেই। আমি একা দাঁড়িয়ে আছি একটা অচেনা পরিত্যক্ত মাঠের মাঝে। আর দূরে আবার সেই হুইসেলের শব্দ। হুইসেলের শব্দটা আবার শোনা গেল। আমি যেদিকে তাকালাম সেদিকেই শুধু কুয়াশা। মাঠের ঘাসগুলো ভেজা, পা নড়ালেই কেমন কাঁপছে। আমি নিজের হাত চেপে ধরলাম। না, এটা স্বপ্ন না। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর, ফিরে যাও। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু মাটিতে হালকা লালচে দাগ, যেন কেউ টেনে নিয়ে গেছে কিছু। আমার বুকের ভেতর ধকধক করছে। আমি দৌড়াতে শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু দৌড়াচ্ছি। কুয়াশার ভেতর হঠাৎ একটা ছোট্ট প্ল্যাটফর্ম চোখে পড়ল। একটা ভাঙা বেঞ্চ, একটা সাইনবোর্ড, তাতে লেখা, শেষ স্টেশন। আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ লক্ষ্য করলাম বেঞ্চে কেউ বসে আছে। ধীরে ধীরে এগোলাম। একজন মেয়ে, আমার বয়সী। সে মাথা নিচু করে বসে আছে, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? সে ধীরে মুখ তুলল। আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ওটা আমার মুখ, একদম আমার মতো। সে মুচকি হাসল। আমি সেই তুমি যে আগেও এই ট্রেনে উঠেছিল। আমি পিছিয়ে গেলাম। না, এটা অসম্ভব। সে উঠে দাঁড়াল। তার পা মাটিতে ছুঁয়ে নেই। এই ট্রেন কাউকে একবারে নেয় না, সে বলল। বারবার নেয়, যতক্ষণ না তুমি নিজের ভয়কে মানো। হঠাৎ চারপাশের কুয়াশা সরে যেতে লাগল। আমি দেখতে পেলাম এই মাঠটা আসলে একটা বিশাল কবরস্থান। শত শত পুরনো কবর, সব কবরের ওপর একই তারিখ, আজকের। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দূরে আবার ট্রেনের আলো। ধীরে ধীরে ট্রেনটা এগিয়ে আসছে, কিন্তু এবার কোনো ট্র্যাক নেই, মাটির ওপর দিয়েই চলছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা আমি ফিসফিস করে বলল, তুমি যদি আবার ওঠো এবার আর নামতে পারবে না। আমি কাঁপছি। তাহলে কি করব? সে আমার দিকে হাত বাড়াল। সত্যিটা মনে করো। হঠাৎ আমার মাথার ভেতর ছবি ভেসে উঠল। আমি সেই রাতে স্টেশনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেন আসার আগেই প্ল্যাটফর্মে একটা ধাক্কা, চিৎকার, তারপর অন্ধকার। আমার শ্বাস আটকে গেল। আমি কি তখনই মারা গিয়েছিলাম?
হুইসেলের শব্দ এবার একদম কাছে। ট্রেনটা আমার সামনে এসে থামল। দরজা খুলল। ভেতর থেকে সেই বৃদ্ধ লোকটা তাকিয়ে আছে, সেই মহিলা, সেই ছেলে। তারা একসাথে বলল, ফিরে চলো। আমার সামনে দাঁড়িয়ে থাকা আমি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে শেষবার বলল, এটাই শেষ সুযোগ। আমি সিদ্ধান্ত নিতে পারছি না। ট্রেনের ভেতর অন্ধকার, বাইরে কবরস্থান। হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা। কেউ আমার কানে ফিসফিস করল, সময় শেষ। আমি চোখ বন্ধ করলাম, এক পা সামনে বাড়ালাম, আর ঠিক তখনই কেউ আমার হাত শক্ত করে ধরে টান দিল। আমি পড়ে গেলাম মাটিতে। চোখ খুলে দেখি আমি আবার সেই প্রথম ট্রেনের কোচে। লাইট জ্বলছে, কিন্তু এবার পুরো কোচ ভরা মানুষে। সবাই আমার দিকে তাকিয়ে, আর তাদের সবার মুখ আমার মতো। কিন্তু তারা মানুষ না, সবাই আমার মতো। একই মুখ, একই চোখ, একই ভয়। আমি সিটের পাশে দাঁড়িয়ে আছি, হাঁটু কাঁপছে। হঠাৎ একসাথে সবাই হাসতে শুরু করল। শব্দটা যেন লোহার উপর লোহা ঘষার মতো। একজন উঠে দাঁড়াল। সে আমার সামনে এসে বলল, তুমি এখনও সত্যিটা মানতে চাও না। আমি পিছিয়ে গেলাম। কোন সত্যি? সে ধীরে ধীরে আমার কানের কাছে মুখ আনল। তার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা। তুমি কাউকে বাঁচাতে পারতে, কিন্তু পারোনি। আমার মাথার ভেতর বজ্রপাতের মতো শব্দ হল। হঠাৎ একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। সেই রাত, স্টেশন, ভিড়। একটা ছোট মেয়ে রেল লাইনের খুব কাছে দাঁড়িয়েছিল। আমি দেখেছিলাম, আমি বুঝেছিলাম সে পড়ে যেতে পারে, কিন্তু আমি ফোনে ব্যস্ত ছিলাম। তারপর একটা ধাক্কা, চিৎকার, ব্রেকের কর্কশ শব্দ। আমি চমকে উঠলাম। না, না, আমি তো। আমার চারপাশের সব আমি একসাথে বলল, তুমি তাকিয়েছিলে, কিন্তু কিছু করনি। আমার বুক চেপে ধরল কেউ। হঠাৎ কোচের দরজা বন্ধ হয়ে গেল জোরে শব্দ করে। লাইট নিভে গেল। ট্রেনের গতি বেড়ে গেল অস্বাভাবিকভাবে। জানালার বাইরে এবার দৃশ্য দেখা যাচ্ছে। একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে। প্রতিটা স্টেশনের নাম অনুশোচনা, অপরাধবোধ, ভয়। শেষে একটা স্টেশন দেখা গেল, স্বীকারোক্তি। ট্রেন ধীরে ধীরে থামল। দরজা খুলল। সব আমি একসাথে আমার দিকে তাকালো। একজন বলল, নেমে যাও যদি সাহস থাকে। আমার পা যেন জমে গেছে। আমি জানি না এটা নরক কিনা, নাকি আমার নিজের তৈরি শাস্তি, কিন্তু আমি বুঝতে পারছি এই ট্রেন আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না, বরং একই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে রাখছে। আমি গভীর শ্বাস নিলাম, ধীরে ধীরে দরজার দিকে হাঁটলাম। ট্রেনের ভেতরের সবাই এবার চুপ। আমি দরজার সামনে দাঁড়ালাম। নামার আগে একবার পিছনে তাকালাম। সবাই মিলিয়ে যাচ্ছে। একটার পর একটা মুখ ধোয়ার মতো উবে যাচ্ছে। শেষে শুধু একজন রইল। সে ধীরে বলল, ক্ষমা চাইতে শেখো। আমি ট্রেন থেকে নেমে গেলাম। স্টেশনটা ফাঁকা, মাটিতে সাদা কুয়াশা গড়াচ্ছে। হঠাৎ দেখি সামনে সেই ছোট মেয়েটা দাঁড়িয়ে। সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে রাগ নেই, শুধু গভীর প্রশ্ন। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি দুঃখিত। হঠাৎ ট্রেনের হুইসেল বাজল আবার। আমি পিছনে তাকালাম। ট্রেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা এখনও দাঁড়িয়ে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। চলো। আমি তার হাত ধরলাম, আর ঠিক তখনই পুরো স্টেশন কেঁপে উঠল। আকাশ ফেটে যাওয়ার মতো শব্দ। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি অনুভব করলাম আমি যেন নিচে পড়ে যাচ্ছি, অনেক নিচে, অন্ধকারের গভীরে। চোখ খুলতেই দেখি আমি হাসপাতালের বিছানায়। চারপাশে মানুষ, কারো কাঁদার শব্দ। ডাক্তার বলছেন, মিরাকল, ও বেঁচে গেছে। আমি স্তব্ধ হয়ে শুয়ে আছি, কিন্তু জানালার বাইরে, দূরে, একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আর জানালার পাশে সেই ছোট মেয়েটা। সে শুধু তাকিয়ে আছে, হালকা হাসছে। হুইসেলের শব্দ আবার ভেসে এলো। হাসপাতালের সাদা সিলিংয়ের দিকে তাকিয়েছিলাম আমি। ডাক্তারদের কণ্ঠস্বর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল।
মা আমার হাত ধরে কাঁদছে। তুই পড়ে গেছিলি রেল লাইনের পাশে, মাথায় আঘাত লেগেছিল। আমি চোখ বন্ধ করলাম। মানে, আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। কিন্তু জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই ট্রেনটা, সেই ছোট মেয়েটা, ওগুলো কি শুধু স্বপ্ন ছিল? রাত নামতেই কেবিনটা নীরব হয়ে গেল। নার্স লাইট কমিয়ে দিল। আমি একা। হঠাৎ দূরে, খুব দূরে হুইসেলের শব্দ। আমার বুক কেঁপে উঠল। না, এটা হাসপাতাল, এখানে ট্রেনের লাইন নেই। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু শব্দটা আবার এলো, আরও কাছে। জানালার কাঁচে কুয়াশা জমতে শুরু করল। ধীরে ধীরে কাঁচের উপরে একটা আঙুলের দাগ ফুটে উঠল। কেউ লিখছে। আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। শব্দগুলো স্পষ্ট হল, এখনো শেষ হয়নি। আমার হাত ঠান্ডা হয়ে গেল। হঠাৎ রুমের লাইট ঝিকমিক করতে লাগল। মনিটরের বিপ শব্দ বেড়ে গেল। আমি বিছানায় উঠে বসতে চাইলাম, কিন্তু শরীর যেন ভারী। হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে, সেই ছোট মেয়েটা। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটছে, কিন্তু এবার তার চোখে হাসি নেই। আমি কাপা গলায় বললাম, আমি তো ক্ষমা চেয়েছি। সে থামল। ক্ষমা চাওয়া সহজ, নিজেকে বদলানো কঠিন। তার কণ্ঠস্বর ফাঁপা। তুমি কি সত্যি বদলাবে? আমার মাথার ভেতর ঘুরতে লাগলো সেই রাতের দৃশ্য। আমি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, কিছু করিনি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি পারিনি, কিন্তু এখন পারব। সে ধীরে ধীরে হাসল। হঠাৎ পুরো রুম কেঁপে উঠল। জানালার বাইরে আবার সেই ট্রেন, এবার স্পষ্ট। কালো বডি, ফাঁকা জানালা। দরজা খুলে গেল। ভেতর থেকে সেই বৃদ্ধ লোকটা তাকিয়ে আছে, সেই মহিলা, সেই অসংখ্য আমি। তারা একসাথে বলল, সময় ফুরিয়ে যাচ্ছে। আমি বুঝলাম, এটা কোনো সাধারণ স্বপ্ন না, এটা একটা পরীক্ষা। আমি যদি আবার ভয় পাই, আবার পালাতে চাই, তাহলে হয়তো এবার সত্যিই ফিরতে পারব না। ছোট মেয়েটা আমার দিকে হাত বাড়ালো। শেষবার জিজ্ঞেস করছি, তুমি কি বাঁচতে চাও, নাকি এই ট্রেনে উঠবে? আমার বুকের ভেতর ঝড় বইছে। আমি জানালার দিকে তাকালাম। ট্রেনের ভেতরে সবাই আমার মতো, অপরাধ বোধে আটকে থাকা মুখ। আমি মাথা নাড়লাম। না, আমি বাঁচতে চাই, আমি বদলাতে চাই। আমি ছোট মেয়েটার হাত ধরলাম। ঠিক তখনই মনিটরের শব্দ একবার থেমে গেল, তারপর আবার নিয়মিত হতে লাগল। হঠাৎ ট্রেনটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। জানালার কাঁচ পরিষ্কার, কোনো লেখা নেই, ছোট মেয়েটাও নেই। আমি বিছানায় একা বসে আছি। সকালবেলা ডাক্তার এসে বললেন, তুমি খুব ভাগ্যবতী, অল্পের জন্য বেঁচে গেছ। আমি মৃদু হাসলাম। হয়তো সত্যিই বেঁচে গেছি। কিন্তু সেই রাতের পর থেকে যখনই কোনো ট্রেনের হুইসেল শুনি, আমার বুকের ভেতর কেমন কেঁপে ওঠে। আর মাঝে মাঝে ঘুমের মধ্যে শুনি একটা কণ্ঠস্বর, ভুলে যেও না। আমি জানি ভূতের ট্রেন হয়তো আর আসবে না, কিন্তু তার স্মৃতি আমার ভেতরেই রয়ে গেছে। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সবাই বলছিল, সব ভুলে যা, নতুন করে শুরু কর। কিন্তু কিছু জিনিস ভুলে থাকা যায় না। রাতে ঘুমাতে গেলেই কানে ভেসে আসে সেই হুইসেলের শব্দ, দূর থেকে ধীরে ধীরে কাছে আসতে থাকে। আমি এখন আগের মতো না। রাস্তায় কোনো বাচ্চা রেল লাইনের কাছে গেলে চিৎকার করে সতর্ক করি, স্টেশনে দাঁড়ালে চারপাশে নজর রাখি। কিন্তু তবুও ভেতরের ভয়টা যায় না। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকালাম, 12টা। ঠিক তখনই হুইসেল। এবার খুব স্পষ্ট, আমার জানালার ঠিক নিচে যেন ট্রেন দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে উঠে জানালার পর্দা সরালাম। রাস্তাটা ফাঁকা, কোনো ট্রেন নেই, কিন্তু নিচে মাটিতে রেল লাইনের মতো দুটো কালো দাগ। আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন, অচেনা নম্বর থেকে একটা মেসেজ, আজ রাতেই শেষ যাত্রা। আমার হাত কাঁপতে লাগল। আমি কল ব্যাক করলাম, নেটওয়ার্ক নেই। ঠিক তখনই ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইল। আয়নার দিকে তাকিয়ে দেখি আমার পিছনে কেউ দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে ঘুরলাম, সেই ছোট মেয়েটা, কিন্তু এবার তার মুখে অদ্ভুত শান্তি। তুমি তো বলেছিলে বদলাবে। আমি কাঁপা গলায় বললাম, আমি চেষ্টা করছি। সে মাথা নেড়ে বলল,
চেষ্টা আর প্রমাণ এক জিনিস না। হঠাৎ ঘরের আলো নিভে গেল, চারপাশ অন্ধকার, কেবল জানালার বাইরে আলো। আমি তাকালাম, আমার বাসার সামনে সত্যিই একটা ট্রেন দাঁড়িয়ে, কালো, নীরব, দরজা খুলে আছে, ভেতর থেকে ফাঁকা সিটগুলো দেখা যাচ্ছে, কোনো যাত্রী নেই, শুধু একটা সিটে আমার নাম লেখা। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে। ছোট মেয়েটা বলল, এবার যদি ওঠো সব শেষ, আর যদি না ওঠো। সে মৃদু হাসল। তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিসের? যে জীবনে ফিরেছ সেটা শুধু নিজের জন্য না। হঠাৎ আমার মনে পড়ল, হাসপাতালে শুনেছিলাম সেই ছোট মেয়েটা নাকি এখনও কোমায়, মানে সে পুরোপুরি বাঁচেনি। আমার নিঃশ্বাস আটকে গেল। আমি কি কিছু করতে পারি? সে ধীরে বলল, সাহস দেখাও। ট্রেনের ভেতর হুইসেল বাজল, দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। আমি জানালা থেকে সরে এলাম, চোখ বন্ধ করে বললাম, আমি উঠব না, আমি পালাব না, আমি তার পাশে থাকব যত দিন লাগে। হঠাৎ শব্দ থেমে গেল। চোখ খুলে দেখি রাস্তায় কোনো ট্রেন নেই, কোনো দাগ নেই, ঘরে আলো জ্বলছে, ছোট মেয়েটাও নেই, শুধু আমার ফোনে নতুন একটা মেসেজ, পরীক্ষা চলমান। আমি গভীর শ্বাস নিলাম। এটা শেষ না, এটা একটা পথ। আমি জানি ভূতের ট্রেন এখনও পুরোপুরি যায়নি, কিন্তু এবার আমি ভয় পাচ্ছি না, কারণ আমি বুঝেছি এই ট্রেন আমাকে টেনে নেয় অন্ধকারে যখন আমি নিজের দায়িত্ব এড়িয়ে যাই। আর যতদিন আমি সাহসী থাকব ততদিন সে দূরে থাকবে। কিন্তু দূরে কোথাও আবার সেই হুইসেল বাজল, নরম, অপেক্ষমান। পরের দিন আমি হাসপাতালে গেলাম। সেই ছোট মেয়েটার কেবিনে দাঁড়িয়ে আমার বুক কাঁপছিল। সে নিস্তব্ধ শুয়ে আছে। মেশিনের নিয়মিত শব্দ, বিপ বিপ। ডাক্তার বললেন, অবস্থা স্থিতিশীল, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। আমি তার বিছানার পাশে বসে হাত ধরলাম। তার হাত উষ্ণ, জীবিত। আমার চোখ ভিজে উঠল। আমি আছি, আমি ফিসফিস করে বললাম। হঠাৎ মনে হলো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে। আমি তাকালাম, খালি, কিন্তু কাচের জানালায় ক্ষীণ প্রতিফলন, একটা ট্রেনের ছায়া। আমি চোখ মুছলাম, ছায়াটা নেই। রাত নামতেই আমি সেখানেই রইলাম, চেয়ার টেনে তার পাশে বসে থাকলাম। 12টা বাজতেই হাসপাতালের করিডোরে দূর থেকে একটা শব্দ, হুইসেল। আমি দাঁড়িয়ে পড়লাম, দরজার বাইরে তাকালাম। করিডোরটা বদলে গেছে, সাদা দেওয়াল নেই, তার বদলে লম্বা রেল লাইন। হাসপাতালের ফ্লোরের ওপর দিয়ে লাইন গেছে সোজা অন্ধকারের দিকে। আমি বুঝলাম সে আবার এসেছে। কেবিনের দরজা নিজে থেকে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে সেই কালো ট্রেন। এইবার ভেতরে কেউ নেই, কোনো বৃদ্ধ না, কোনো মহিলা না, কোনো অসংখ্য আমি না, শুধু শেষ বগিতে আলো জ্বলছে। ভেতর থেকে ছোট মেয়েটার কণ্ঠস্বর, এবার সত্যিকারের পরীক্ষা। আমি কাঁপতে কাঁপতে ট্রেনের দিকে এগোলাম। পিছনে তাকালাম, বাস্তব জগতের কেবিনে তার শরীর নিথর পড়ে আছে। আর এখানে সে ট্রেনের ভেতরে দাঁড়িয়ে, জীবিত। আমি দরজায় দাঁড়ালাম। সে বলল, তুমি কি নিজের অপরাধ বোধ থেকে মুক্ত হতে চাও? হ্যাঁ। তাহলে আমার জায়গায় দাঁড়াও। আমার বুক থেমে যাওয়ার মতো হল। মানে? সে ধীরে বলল, যেদিন তুমি দেখেও কিছু করনি, আজ তুমি সেই জায়গায় দাঁড়াবে। হঠাৎ দৃশ্য বদলে গেল। আমি আবার সেই স্টেশনে, রাত, ভিড়। আমি দেখি ছোট মেয়েটা রেল লাইনের কিনারে দাঁড়িয়ে, কিন্তু এবার আমি দূরে দাঁড়িয়ে নেই, আমি তার জায়গায়। রেল লাইনের কিনারে দাঁড়িয়ে আছে আমি নিজেই, আর দূরে দেখি আরেকটা আমি ফোনে ব্যস্ত। আমার গলা শুকিয়ে গেল। ট্রেনের আলো কাছে আসছে, হুইসেল বাজছে। আমি চিৎকার করলাম, আমাকে টেনে নাও। কিন্তু সেই আমি তাকাচ্ছে না। সময় ফুরিয়ে যাচ্ছে। ঠিক তখন বাস্তবের কেবিনে রাখা আমার হাতের স্পর্শ যেন অনুভব করলাম। আমি মনে মনে বললাম, আমি এবার কাউকে ছাড়ব না। হঠাৎ আমি নিজের শরীর নড়াতে পারলাম। আমি রেল লাইন থেকে লাফ দিয়ে সরে গেলাম। দৃশ্য কেঁপে উঠল, সব আলো ভেঙে গেল কাঁচের মতো। আমি আবার ট্রেনের দরজায় দাঁড়িয়ে। ছোট মেয়েটা হাসছে। তুমি এবার শিখেছ, দেখে থাকা আর এগিয়ে যাওয়া এক না। ট্রেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। হাসপাতালের করিডর ফিরে এলো। আমি কেবিনে দৌড়ে ঢুকলাম। মনিটরের শব্দ হঠাৎ বদলে গেল, বিপ বিপ। তার চোখের পাতা কাঁপল।
আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। ধীরে ধীরে সে চোখ খুলল, আমার দিকে তাকাল, তার ঠোঁট নড়ল। আপু! আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হুইসেলের শব্দ এবার খুব দূরে, ম্লান, কিন্তু পুরোপুরি যায়নি। কারণ আমি জানি ভূতের ট্রেন শুধু আমাকে শাস্তি দিতে আসেনি, এটা আমাকে বদলাতে এসেছে। আর পরীক্ষা এখনও পুরো শেষ হয়নি। সে চোখ খুলেছিল। সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বড় স্বস্তি। ডাক্তাররা বললেন এটা অলৌকিক না, কিন্তু অবিশ্বাস্য। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানি অলৌকিক কিছু হয়েছিল। পরের কয়েকদিন আমি প্রতিদিন তার পাশে বসতাম। সে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, হাসত, আমাকে আপু বলে ডাকত। কিন্তু প্রতি রাত ঠিক 12টায় হুইসেল। এবার আর ভয় পাই না, তবুও বুক কেঁপে ওঠে। এক রাতে সে আমাকে জিজ্ঞেস করল, আপু, আপনি কি ট্রেনের স্বপ্ন দেখেন? আমার হাত থেমে গেল। কেন? সে ধীরে বলল, আমি দেখি একটা কালো ট্রেন, ওটা আমাকে ডাকত। আমার গলা শুকিয়ে গেল। এখন? সে হাসল, এখন আর ডাকে না। সেদিন রাতে আমি বাড়ি ফিরছিলাম। রাস্তায় হালকা কুয়াশা, দূরে রেল লাইন। আমি থেমে দাঁড়ালাম। হঠাৎ দেখি লাইনের ওপর একটা ছায়া, কালো ট্রেন, স্থির, দরজা খোলা, কিন্তু এবার ভেতরে আলো নেই। আমি ধীরে ধীরে এগোলাম। হুইসেল বাজল না, কেউ ডাকল না, শুধু নীরবতা। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আমি শিখেছি। কোনো উত্তর নেই। আমি আর পালাবো না। ট্রেনের ভেতর হালকা বাতাস বইল। মনে হল অসংখ্য ফিসফিস শব্দ মিলিয়ে যাচ্ছে। হঠাৎ ট্রেনের গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা না, স্বাভাবিক। আমি গভীর শ্বাস নিলাম। তুমি আমাকে ভয় দেখাতে আসনি, তুমি আমাকে থামাতে এসেছিলে। ঠিক তখন ট্রেনের জানালায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। এই আমি আগের মতো না। চোখে ভয় নেই, দৃঢ়তা আছে। হঠাৎ ট্রেনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, কোনো শব্দ ছাড়াই। পুরো ট্রেনটা কুয়াশার ভেতর মিলিয়ে যেতে লাগল। আমি দাঁড়িয়ে রইলাম। হুইসেল বাজল একবার, কিন্তু এবার সেই শব্দে আতঙ্ক নেই, বিদায় আছে। আমি বুঝলাম ভূতের ট্রেন হয়তো তার কাজ শেষ করেছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর, সব কাজ? আমি ঘুরে তাকালাম। দূরে রেললাইনের পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে, কিন্তু সে সেই মেয়ে না, অন্য কেউ। সে রেললাইনের খুব কাছে দাঁড়িয়ে আছে, ফোনে ব্যস্ত। ট্রেনের আলো দূরে জ্বলছে। আমার বুক ধক করে উঠল। আমি দৌড়ে গেলাম। এই, সাবধানে! আমি তাকে টেনে সরিয়ে নিলাম। ঠিক তখনই ট্রেনটা ঝড়ের মতো চলে গেল। বাতাসে আমার চুল উঠছে। মেয়েটা অবাক হয়ে বলল, আপু, ধন্যবাদ। আমি হাঁপাতে হাঁপাতে হাসলাম। দূরে কোনো কালো ট্রেন নেই, কোনো কুয়াশা নেই, শুধু স্বাভাবিক রাত। কিন্তু কানে ভেসে এলো খুব মৃদু একটা শব্দ, হুইসেল। এবার সেটা দূরে নয়, আমার ভেতরে। আমি বুঝলাম ভূতের ট্রেন বাইরের কিছু না, এটা ভেতরের সতর্কতা। যখন আমরা দায়িত্ব এড়িয়ে যাই, ওটা আসে। যখন আমরা সাহসী হই, ওটা দূরে সরে যায়। কিন্তু পুরোপুরি কখনো মুছে যায় না, কারণ মানুষ ভুল করে। আর ভুল মনে করিয়ে দেওয়ার জন্য কোথাও না কোথাও একটা ট্রেন
অপেক্ষা করে। অনেক দিন হয়ে গেছে, আমি এখন আগের মতো অসাবধান না। স্টেশনে দাঁড়ালে চারপাশ দেখি, রাস্তায় হাঁটলে ফোনে ডুবে থাকি না। সেই ছোট মেয়েটা এখন পুরোপুরি সুস্থ, স্কুলে যায়। মাঝে মাঝে আমাকে ফোন করে, আপু, আজ আমি নিজেই সাবধানে রাস্তা পার হয়েছি। আমি হাসি, কিন্তু ভেতরে একটা কৃতজ্ঞতা কাজ করে, কারণ আমি জানি আমি দ্বিতীয় একটা সুযোগ পেয়েছিলাম। তবুও প্রতি বছরের সেই একই দিনে রাত ঠিক 12টায় আমি একটা হুইসেল শুনি। এখন আর ভয় পাই না, শুধু থেমে যাই। সেই দিনটার কথা মনে পড়ে। 1 বছর পরের সেই রাত আমি ইচ্ছে করে স্টেশনে গেলাম। হালকা কুয়াশা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। আমি একদম শেষ প্রান্তে দাঁড়ালাম, যেখানে প্রথমবার সেই ট্রেনে উঠেছিলাম। ঘড়িতে 11:59। আমার বুক শান্ত। 12টা। দূরে আলো জ্বলে উঠল, হুইসেল বাজল। কালো ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল। এবার কেউ ভয়ঙ্কর নয়, কোনো বিকৃত মুখ নেই, কোনো ফিসফিস শব্দ নেই। দরজা খুলল। ভেতরে শুধু খালি সিট, একটা সিটে লেখা শেষ পরীক্ষা। আমি ধীরে ধীরে ভেতরে উঠলাম। ট্রেনের ভেতর নরম আলো, জানালার বাইরে কুয়াশা। আমি সেই সিটে বসলাম। হুইসেল বাজল না, ট্রেন চলল না, বরং ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠস্বর, তুমি কি নিজেকে ক্ষমা করেছ? আমি চোখ বন্ধ করলাম। মনে পড়ল অপরাধবোধ, ভয়, দৌড়ানো, কান্না। তারপর মনে পড়ল হাসপাতালে বসে থাকা রাতগুলো, হাত ধরা, সাহস করে সামনে এগিয়ে যাওয়া। আমি ধীরে বললাম, হ্যাঁ, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি বদলেছি। কিছুক্ষণ নীরবতা। তারপর ট্রেনের ভেতর উষ্ণ বাতাস বইল। সেই ছোট মেয়েটা সামনে এসে দাঁড়াল, কিন্তু এবার সে স্বচ্ছ না, ভয়ঙ্কর না, একদম বাস্তবের মতো। সে মৃদু হাসল। এটাই ছিল শেষ যাত্রা, এবার ট্রেন তোমাকে নিয়ে যাবে না। আমার চোখ ভিজে উঠল। তাহলে? সে জানালার দিকে ইশারা করল। আমি তাকালাম। কালো ট্রেনটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, রং হালকা হচ্ছে, আলো উজ্জ্বল হচ্ছে। তারপর পুরো ট্রেনটা ভেঙে অসংখ্য আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। হুইসেলের শেষ শব্দটা খুব নরম, বিদায়ের মতো। আমি চোখ খুলে দেখি আমি আবার সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কোনো ট্রেন নেই, কোনো কুয়াশা নেই, শুধু স্বাভাবিক রাত। আমি গভীর শ্বাস নিলাম, আমার বুক হালকা। সেদিনের পর থেকে আর কোনো হুইসেল শুনিনি, কিন্তু মাঝে মাঝে যখন দেখি কেউ অসাবধান হয়ে রেললাইনের কাছে দাঁড়িয়ে, আমার ভেতর থেকে একটা সতর্ক সুর ভেসে ওঠে। আমি এগিয়ে যাই, টেনে সরাই, ডাকি, কারণ আমি জানি ভূতের ট্রেন কোনো অশরীরী অভিশাপ না। এটা আমাদের ভেতরের অপরাধ বোধ, আমাদের ভয়, আমাদের দায়িত্বের ডাক। যখন আমরা শুনি না, ওটা আসে। যখন আমরা শুনতে শিখি, ওটা চলে যায়। আর আমি এখন আর সেই মেয়ে না যে শুধু তাকিয়ে থাকে। আমি সেই মেয়ে যে এগিয়ে যায়।